নর্মাল ডেলিভারি এবং সি সেকশন এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি? নর্মাল ডেলিভারি মানে হচ্ছে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে গর্ভাবস্থায় এমন কিছু আছে যে এই নিয়মগুলো মেনে চললে ডেলিভারি নর্মাল হতে পারে? নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে গেলে আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। কাকে আমরা নর্মাল ডেলিভারি করব আর কার আমরা সিজারিয়ান সেকশন করব পুরোটাই ডিপেন্ড করে মা আর শিশুর উপর। কিন্তু কোন কোন ক্ষেত্রে সি সেকশন বাধ্যতামূলক হয়ে যায়? শিশুর ওজন যদি বেশি হয় তাহলে কি সি সেকশন সেখানে বাধ্যতামূলক হয়ে যায়? টুইন প্রেগনেন্সি থাকে বা একাধিক সন্তান থাকে সেক্ষেত্রে কি করবেন? টুইন প্রেগনেন্সি থাকা মানেই যে সিজারিয়ান সেকশন সেটা কিন্তু নয়। যে ডাক্তাররা অকারণেই সি সেকশন করে এই ধারণাটা সম্পর্কে আপনি যদি একটু বলেন। আমার মনে হয় এই ধারণাটা কিছুটা ভুল। সিজারিয়ান সেকশনে কিছু অসুবিধা আছে। গর্ভাবস্থার শেষ দিকে প্রায় সব বাবা মায়ের মনেই একটা প্রশ্ন ঘোরে, নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান সেকশন? অনেকেই মনে করেন সি সেকশন কি জোর করে করা হচ্ছে, অনেকে মনে করেন নর্মাল ডেলিভারি সবচেয়ে নিরাপদ। কিন্তু আসল সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হয়? কোন পরিস্থিতিতে নর্মাল ডেলিভারি নিরাপদ এবং কোন কোন পরিস্থিতিতে সি সেকশন নিরাপদ বা প্রয়োজন হয়ে ওঠে? আজকের পর্বে আমরা এগুলো নিয়েই আলোচনা করব। আমরা রয়েছি কলকাতার মাদারউড হসপিটালে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর পিয়া রয়। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আপনারা যারা আমাদের চ্যানেল দেখছেন নিয়মিত, যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে, তাদেরকে বলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হেলথ ইম্প্যাক্ট বাংলা বাংলার সবচেয়ে বড় হেলথ পডকাস্ট। এখানে আমরা প্রতিনিয়ত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছি, আপনাদের নানা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছি। আজকের পর্বে আমরা যেগুলো আলোচনা করব তাতে আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পাবেন, ধারণাটা স্পষ্ট হবে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আসুন আজকের আলোচনা শুরু করি। ম্যাডাম, একেবারে শুরুতে আমরা আজকে যে বিষয়টা জানতে চাইবো যে নর্মাল ডেলিভারি এবং সি সেকশন এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি, এটা আপনি একটু যদি আগে বলেন। প্রথমে আমি বলি, নর্মাল ডেলিভারি মানে হচ্ছে নর্মাল যোনিপথ দিয়ে, মানে ভেজাইনা দিয়ে যখন আমরা ডেলিভার করছি এবং সেটা শিশুটি ভেজাইনা থ্রু দিয়ে বেরোচ্ছে, তাকে আমরা নর্মাল ডেলিভারি বলি। আমরা যখন পেট কেটে অস্ত্রোপচার করে তারপর বাচ্চাটাকে বার করছি তাকে বলা হয় সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশন দু রকমের হয়। একটা হচ্ছে লোয়ার ট্রান্সভার্স সিজারিয়ান সেকশন, যেখানে আমরা আড়াআড়ি কাটছি। অনেক সময় প্রেগনেন্সিতে অনেক রকমের জটিলতা থাকে, সেই সময় দেখা যায় যে আমাদের ওপর থেকে নিচে কাটা হচ্ছে, যেটা হচ্ছে আপনাদের লংজিটিউডাল সিজারিয়ান সেকশন। আচ্ছা, এবার বা ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন বলতে পারি। আচ্ছা, এবার একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে সিদ্ধান্তটা ঠিক কিভাবে নেওয়া হয় যে নর্মাল ডেলিভারি হবে না সি সেকশন? পুরোটাই হচ্ছে ভেরি ইন্ডিভিজুয়াল। মানে কাকে আমরা নর্মাল ডেলিভারি করব আর কার আমরা সিজারিয়ান সেকশন করব পুরোটাই ডিপেন্ড করে মা আর শিশুর উপরে। মার যদি প্রেগনেন্সিতে কোনো জটিলতা থাকে, যেমন রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, বা দেখা যায় যে তার মায়ের যে ফুলটা যেটা আছে প্লাসেন্টাটা নিচের দিকে, অথবা যদি দেখা যায় বাচ্চার কোনো প্রবলেম আছে, বাচ্চা অনেক প্রিমেচার ডেলিভার হচ্ছে, বা বাচ্চার বৃদ্ধি বা বারটা ঠিক হচ্ছে না, ইন্টারইউট্রাইন গ্রোথ রিটার্ডেশন আছে, এইসব অনেক ক্ষেত্রেই আমরা ভেবে থাকতে পারি যে সিজারিয়ান সেকশন হলে হয়তো ভালোভাবে ডেলিভারিটা হয়ে যাবে। কারণ আমাদের সব চিকিৎসকদের মনের মধ্যে শুধু একটাই কথা, সুস্থ মা এবং তাকে যাতে আমরা একটা সুস্থ স্বাভাবিক একটা শিশু তাকে তার হাতে ধরিয়ে দিতে পারি। ঠিক। ম্যাডাম, একটু বলুন যে সব গর্ভবতী মহিলার কি নর্মাল ডেলিভারি সম্ভব? 100 জনের মধ্যে 80% মহিলাদের নর্মাল ডেলিভারি সম্ভব, কিন্তু আমি যেরকম বললাম যে 20% পেশেন্টদের দেখা যায় যে কোনো না কোনো জটিলতা আছে, ইদার তার নিজের জটিলতা আছে বা তার বাচ্চার কোনো হাই রিস্ক কন্ডিশন আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন সিজারিয়ান সেকশন করতেই প্রিফার করব। কিন্তু কোন কোন ক্ষেত্রে সি সেকশন বাধ্যতামূলক হয়ে যায়, যে সি সেকশন ছাড়া কিছু সম্ভব না? আচ্ছা, সেই কন্ডিশনটা হচ্ছে প্রথমে যেটা বললাম যে দু রকমের সিজারিয়ান সেকশন হয়। যদি কারো ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন হয়ে থাকে যেখানে তাকে লম্বালম্বি কেটেছে, সেই ক্ষেত্রে কিন্তু সিজারিয়ান সেকশন বাধ্যতামূলক, কারণ সেই পেশেন্ট যদি লেবারে যায় তার রাপচার ইউট্রাস হওয়ার চান্সেস বেশি থাকে। অন্য জায়গায় দেখা যায় ফুলটা যদি নিচের দিকে থাকে, যেখানে বাচ্চা বেরোবার কোনো জায়গাই নেই,
এবং বেরোতে গেলে হঠাৎ করে যে বেরোতে গেলে প্রচুর ব্লিডিং হবে, সেই ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রেও আমাদের বাধ্যতামূলক। হঠাৎ করে যদি দেখা যায় যে একদম বাচ্চার হার্টবিট একদম পড়ে যাচ্ছে, ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, তখন তাড়াতাড়ি ডেলিভার করার জন্য সেটা সিজারিয়ান সেকশন করতে হতে পারে। বা যদি দেখা যায় যে এই বাচ্চার নাড়িটা বা কর্ডটা হঠাৎ প্রোল্যাপস করে গেছে বা বেরিয়ে এসছে, সেইটা কিন্তু একটা বাচ্চার জন্য একটা লাইফ থ্রেটনিং ইমার্জেন্সি, এবং আমাদের যত তাড়াতাড়ি পারা যায় আমাদের সিজারিয়ান সেকশন করে বাচ্চাটা বার করে দিতে হবে। এবার একটু বলুন ম্যাডাম, শিশুর ওজন যদি বেশি হয় তাহলে কি সি সেকশন সেখানে বাধ্যতামূলক হয়ে যায়? এবার এই যে শিশুর ওজনটা কিন্তু একটা রিলেটিভ একটা নাম্বার, কারণ ইট ইজ রিলেটিভ মার পেলভিসের গঠনের সাথে। মার পেলভিসের গঠন যদি ঠিক থাকে, তখন অনেক সময় দেখা যায় যে শিশু একটু বড় হলেও তাকে নর্মাল ডেলিভারি করা যাচ্ছে। সাধারণত 4.5 কিলোর বেশি যদি কোনো বাচ্চা হয়, তাদের আমরা সিজারিয়ান সেকশন করতে প্রিফার করি, কারণ নয়তো ডেলিভারির সময় নানা রকমের রিস্ক ফ্যাক্টর হতে পারে, এবং ডেলিভারির সময় বাচ্চার অনেক রকমের ড্যামেজ আর বাচ্চার অনেক রকমের ইনজুরিও হতে পারে। আপনি বলছিলেন যে অবস্থান পেটের ভেতরে যদি শিশুর বদলে যায়, সেক্ষেত্রে কোন অবস্থানটার কথা আপনি বলছেন যে যেখানে সি সেকশন বাধ্যতামূলক হয়ে যায়, বা কখন নর্মাল ডেলিভারি সম্ভব হয়, বাচ্চা পেটের মধ্যে কিরকম ভাবে থাকলে? বাচ্চা যদি লম্বালম্বি থাকে, বাচ্চার মাথা নিচের দিকে এবং পাটা ওপর দিকে যদি থাকে, যেটা নর্মাল, সেটা যদি হয় তখন আমরা নর্মাল ডেলিভারির কথা ভাবতে পারি। কিন্তু বাচ্চা যদি আড়াআড়ি থাকে, ট্রান্সভার্স লাই যেটা আমরা বলি, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রেফারেবল সিজারিয়ান সেকশন করা। বা বাচ্চা যদি ব্রিচ হয়, ব্রিচ বাচ্চাও কিন্তু ডেলিভার করতে গেলে নানা রকমের ইনজুরি হয়, সেই জন্য ব্রিচ ক্ষেত্রেও আমরা প্রিফার করি সিজারিয়ান সেকশন করতে। ব্রিচ বাচ্চা থাকলে অনেক সময় কেউ যদি আমাদের কাউন্সিলিং করে যদি চায় যে আমরা ব্রিজ বাচ্চা ঘুরিয়ে দেব, এক্সটার্নাল কেফালিক ভার্সন করব, সেটাও করা যায়। কিন্তু সাধারণত ব্রিজ থাকলে আমরা সিজারিয়ান সেকশন করতেই প্রিফার করি। আচ্ছা, যদি টুইন প্রেগন্যান্সি থাকে বা একাধিক সন্তান থাকে, সেক্ষেত্রে কি করণীয়? টুইন প্রেগন্যান্সি থাকা মানেই যে সিজারিয়ান সেকশন সেটা কিন্তু নয়। টুইন প্রেগন্যান্সি যদিও জটিলতা অনেক বেশি থাকে, অনেকটাই একটা হাই রিস্ক কন্ডিশন, কারণ দুটো বাচ্চা আছে, একটা বাচ্চা বেরোনোর পর আরেকটা বাচ্চা বেরোবে। কিন্তু সাধারণত যদি দেখা যায় দুটো বাচ্চার যদি মাথা নিচের দিকে থাকে, তাহলে কিন্তু আমাদের ডেলিভার করতে কোনো অসুবিধা নেই, যদি বাচ্চার গ্রোথ বা অন্য কোনো প্রবলেম যদি না থেকে থাকে, বা মার যদি কোনো মেডিকেল কমপ্লিকেশন না থেকে থাকে। আচ্ছা, ধরুন ম্যাডাম, আগে একজন মহিলার সি সেকশন হয়েছে, ডেলিভারি হয়েছে, তার পরবর্তী প্রেগন্যান্সিতে কি নর্মাল ডেলিভারি করা যাবে? অবশ্যই করা যাবে, কারণ আমরা এখন চেষ্টা করি ভাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন, ভিব্যাক। এই ভিব্যাক মানে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু কিছু সিলেক্টেড পেশেন্টসে আমরা সিজারিয়ান সেকশন না করে তাদের নর্মাল ডেলিভারি করতেও তাদেরকে অ্যালাউ করি, এবং আমরা তাদের বলেই দিই যে যদি তারা নর্মাল ডেলিভারি করতে যান, তাদের ঝুঁকি যদিও একটু বেশি হতে পারে, কারণ 200 জনের মধ্যে একটি মার কিন্তু অনেক সময় এই ইউট্রাস কিন্তু রাপচার করতে পারে। এই কাউন্সিলিংটা তারা যে শুনে নিয়েও তারা যদি মনে করে যে তারা নর্মাল ডেলিভারি করতে চান এবং অন্য কোনো জটিলতা যদি না থাকে, তাদের কিন্তু আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করি। আচ্ছা, এবার একটু জানবো ম্যাডাম, যে কখন প্রসবের ব্যথা শুরু হওয়া সত্ত্বেও সি সেকশন করতে হতে পারে? প্রসবের ব্যথা মানে ব্যথা শুরু হওয়ার পরে, ব্যথা ডেলিভারি অনেকদিন আগে থেকেই শুরু হতে পারে। আচ্ছা, কিন্তু সেটাকে আমরা লেটেন্ট ফেজ বলি, বা অনেক সময় ফলস লেবার পেনও হয়, যেখানে একটু ব্যথা হলো, ব্যথা হওয়ার পর তারপর যন্ত্রণাটা আবার কমে যায়। লোকেরা ভাবে যে মহিলারা ভাবেন যে তারা হয়তো লেবারে চলে যাচ্ছে, কিন্তু লেবারে না গিয়ে কিছুক্ষণ সময় হয়তো 6 ঘন্টা পরে ব্যথাটা একেবারে কমে গেল, সেটাকে ফলস লেবার পেন বলা হয়। এবার লেবার পেন যখন অ্যাকচুয়ালি শুরু হয়, তখন কিন্তু লেবার পেন আপনারা কিন্তু ক্লক করতে পারবেন। ক্লক করা মানে হচ্ছে কি, একদম সময় সময় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক 2 মিনিট কি 3 মিনিট কি 5 মিনিট অন্তর অন্তর ব্যথাটা আসছে, ব্যথাটা তীব্রভাবে বাড়ছে এবং সেই আস্তে আস্তে কমে যাচ্ছে। এইরকম যখন রিয়েল লেবার পেন শুরু হচ্ছে, কিন্তু হয়তো যে জরায়ুর মুখটা যে ডাইলেটেশন যেটা হওয়ার কথা সেইভাবে প্রোগ্রেস করছে না, তখন অনেক সময় আমরা ড্রিপে সিন্টোসিনন দিই যাতে লেভেলটা প্রোগ্রেস করে। অনেক সময় সে দেখা যায় সিন্টোসিনন ড্রিপ দিয়েও ব্যথা বাড়িয়েও দেখা যাচ্ছে যে লেবার কিন্তু ভালোভাবে প্রোগ্রেস করছে না,
এবং সেই সময় আমাদের সিজারিয়ান সেকশন করা হয়তো দরকার পড়তে পারে। আচ্ছা, একটা বিষয় ম্যাডাম, অনেকে বলেন যে ডাক্তাররা অকারণেই সি সেকশন করেন, এই ধারণাটা সম্পর্কে আপনি যদি একটু বলেন। আমার মনে হয় এই ধারণাটা কিছুটা ভুল, কারণ অকারণে সিজারিয়ান সেকশন কেউই করতে চায় না। আমরা চিকিৎসক হিসেবে আমরা সবাই চাই যে একটা সুস্থ মার একটা সুস্থ বাচ্চা হোক। এখন দেখা যাচ্ছে এখনকার পরিস্থিতিতে মহিলারা অনেক দেরি করে বিয়ে করছেন এবং দেরি করে তাদের বাচ্চা আসছে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক হাই রিস্ক কন্ডিশন ক্রিয়েটেড হচ্ছে, কারণ তাদের বাচ্চা নিতে হচ্ছে আইভিএফ এর মাধ্যমে। তারপর দেখা যাচ্ছে যেহেতু বয়সটা অনেকটাই বাড়া, দেখা যাচ্ছে মেডিকেল কমপ্লিকেশন লাইক ডায়াবেটিস, লাইক ব্লাড প্রেশার, এগুলো সবই তাদের প্রেগন্যান্সির একটা পার্ট হয়ে যাচ্ছে। এবং এই সময় দেখা যায় যে, এবং মনে করা হয় যে সিজারিয়ান সেকশন করলেই হয়তো নিরাপদভাবে চিকিৎসক তার এই মাকে তার বাচ্চা হাতে ধরিয়ে দিতে পারবে। তাই জন্যই হয়তো সিজারিয়ান সেকশনের রেটটা একটু বেশি হচ্ছে, কারণ আমাদের এখন লাইফস্টাইল চেঞ্জ করেছে। আমাদের স্থূলতা এবং আমাদের মেদ বৃদ্ধি, এই দুটোই কিন্তু প্রত্যেকটি মহিলাদের মধ্যে, যেখানে মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে যেখানে প্রেগন্যান্সি 11 কেজি ওজন বাড়ার কথা, তার বাড়ছে 20 কেজি ওজন, এবং তাতে তার ডেলিভারি করার ক্যাপাসিটিটা এবং নর্মাল ডেলিভারি ভালোভাবে করার ইচ্ছেটাও অনেকটা কমে যাচ্ছে। তখন অনেক সময় অনেক মারা নিজেরাই বলেন যে আমাকে সিজার করে দিন, আমি এই লেবারের ব্যথা সহ্য করতে পারবো না। ম্যাডাম একটু বলুন যে নর্মাল ডেলিভারির সবচেয়ে বড় সুবিধাগুলো ঠিক কি কি? নর্মাল ডেলিভারি সবচেয়ে বড় সুবিধা যে নর্মাল ডেলিভারি হচ্ছে নর্মাল, এবং এটাই হচ্ছে প্রকৃতির নর্মাল ফিজিওলজিক্যাল একটা মেথড, যাতে সকলেই একটা সব জন্তু, মানুষ, কুকুর, বেড়াল নর্মাল ভাবে তার নর্মাল জনিদার দিয়েই তার প্রেগনেন্সি, তার বাচ্চাটা বার করবে। তাতে কি হয়, দুটো কি তিনটে সুবিধা। একটা হচ্ছে যে তা চট করে মা তার স্বাভাবিকভাবে তার নর্মাল জীবনে ফিরে আসতে পারছে। 24 ঘন্টার মধ্যেই সে চলাফেরা করছে, তার নিজের বাচ্চাকে হ্যান্ডেল করছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, দরকার হলে বাড়ির কাজও সে করতে পারছে। হাসপাতালে থাকার সময়টাও তার অনেকটা কমে যাচ্ছে। এবং পরবর্তীকালে সে যদি আবার প্রেগনেন্সির কথা ভাবে, তখন দেখা যায় যে সেটার কমপ্লিকেশন অনেক কম, পরের বাচ্চাটাও আবার খুব স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে। এবার একই রকম ভাবে জানবো যে সি সেকশনের সম্ভাব্য সুবিধা এবং অসুবিধাগুলো ঠিক কি কি? সি সেকশনে যেরকম আমি সুবিধা বললাম, কিছু কিছু ক্ষেত্রে আমাদের করতেই হচ্ছে, কারণ আমাদের বাচ্চাকে যদি খুব তাড়াতাড়ি করে হঠাৎ করে ডেলিভার করতে হয়, বা মার যদি কন্ডিশন হঠাৎ খুব খারাপ হয়ে যায়, যেরকম ব্লাড প্রেশার খুব হাই হয়ে গেল, খিঁচুনি হলো, বা খুব মার ব্লিডিং শুরু হলো, তখন কিন্তু আমাদের হাতে আর থাকে না, তখন আমাদের সিজারিয়ান সেকশন করেই আমরা যত তাড়াতাড়ি পারে ডেলিভারিটা আমরা করি এবং মাকে আর বাচ্চাকে দুজনকে তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারি। এবার সিজারিয়ান সেকশনে আপনি যদি কনসগুলো বলেন, যেমন প্রোসগুলো বললাম, কনসগুলো যদি বলেন, সিজারিয়ান সেকশনে কিছু অসুবিধা আছে। সিজারিয়ান সেকশনে দেখা যায় যে মা যত তাড়াতাড়ি নর্মাল ডেলিভারিতে সুস্থ হতো, অত তাড়াতাড়ি কিন্তু হচ্ছে না, রিকভারি টাইমটা কিন্তু অনেকটা একটু বেশি লাগছে। অনেক সময় 4 থেকে 6 সপ্তাহ লেগে যেতে পারে তার ভালোভাবে হাঁটা চলা করতে, ভালোভাবে তাকে তার বাচ্চাটাকে ব্রেস্ট ফিড করতে, ভালোভাবে চলাফেরা এবং বাড়ির কাজ করতে। কিন্তু আমাদের একটা যেটা সুবিধা, আমাদের সব থেকে বড় সুবিধা হচ্ছে আমাদের বাঙালি পরিবারে হচ্ছে আমাদের সাপোর্ট। আমাদের প্রচুর সাপোর্ট আমাদের সাপোর্ট সিস্টেমটা খুবই ভালো। তাই জন্য দেখা যায় যে যদি সিজারিয়ান সেকশন হলেও আমাদের এই কারেন্ট সাপোর্ট সিস্টেমের মাধ্যমে আমরা দেখেছি যে মারা কিন্তু খুব ভালোই কোপ করেন, এবং 4 থেকে 6 সপ্তাহ বাদে একটা নর্মাল ডেলিভারি হওয়া মা আর একটা সিজারিয়ান সেকশন হওয়া মা, দুজনের মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি নেই, দুজনের হাতে কিন্তু একটা সুস্থ বাচ্চা। ঠিক, মানে ওই 1-1.5 মাসের একটা সময়ের কথা আপনি বলছেন। আচ্ছা ম্যাডাম, একটু মানে মা এবং শিশুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের কথা যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে কি সি সেকশন এবং নর্মাল ডেলিভারির কোনো পার্থক্য আছে? মানে নর্মাল বাচ্চা এরকম হবে বা সি সেকশন হলে এরকম, এই ধরনের কোনো দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের না, বাচ্চার প্রতি দীর্ঘমেয়াদী কোনো স্বাস্থ্যের কোনো প্রবলেম হয় না, যদি না ওই ডেলিভারির সময় কোনো কমপ্লিকেশন হয়। যদি দেখা যায় যে ডেলিভারির সময়
বাচ্চা অনেকক্ষণ তা অক্সিজেন পায়নি হুম। এবং বাচ্চা ফিটাল ডিস্ট্রেস হয়েছিল, আমরা ঠিক সময় সিজারিয়ান সেকশন করতে পারিনি বা ঠিক সময় ডেলিভার করতে পারিনি, সেই সময় কিন্তু দেখা যেতে পারে যে বাচ্চাদের কিন্তু ব্রেন হাইপক্সিয়া হয়ে বাচ্চাদের কিছু প্রবলেম দেখা যেতে পারে যখন সেই বাচ্চা বড় হচ্ছে। ঠিক। সিমিলারলি নর্মাল ডেলিভারি করতে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা যখন একটা এপিসিওটমি দিই, যেটা হচ্ছে নিচের কাঁটাটা, সেটা অনেক সময় বেশি বড় বাচ্চা যদি হয়, সেটা যদি প্রসব করার সময় দেখা যায় এই কাঁটাটা অনেক সময় এক্সটেন্ড করে যেতে পারে রেকটামের মধ্যে, এবং সেটাতে দীর্ঘস্থায়ী দেখা যেতে পারে বা পায়খানা করার অসুবিধা এবং রেকটাল প্রবলেমসও দেখা যেতে পারে। আচ্ছা ম্যাডাম, এবার একটু জানতে চাইবো যে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে গর্ভাবস্থায় এমন কিছু আছে যে এই নিয়মগুলো মেনে চললে ডেলিভারি নর্মাল হতে পারে, এটা অনেক মা জানতে চান। হ্যাঁ, নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে গেলে আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। যে নর্মাল ডেলিভারি করার জন্য আমাদের প্রিপারেশন কিন্তু প্রেগন্যান্সি এবং তার আগে থেকে আমাদের শুরু হয় কিন্তু। আচ্ছা। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বডিটাকে, যে কোনো যখন আমরা ভাবছি যে আমাদের বাড়িতে কোনো গেস্ট আসবে, তখন আমরা কি ভাবি, আমরা তার জন্য অনেক আগে থেকে আমরা প্রিপারেশন করি, ঠিক। নিজের বডিটাকে সুস্থ রাখি, ঠিক সময় খাই, ঠিক জিনিস খাই, ঠিক মতন এক্সারসাইজ করি এবং শরীরটাকে সুস্থ রাখি। তারপর যখন সেই মা যখন সে প্রেগনেন্ট হচ্ছে, প্রেগনেন্সির মধ্যেই কিন্তু এই রুটিনটা ফলো করতে হবে। ঠিক সময় খাওয়া, ঠিক সময় ঠিক ডিউরেশন, ঘুমের ঠিক ডিউরেশনটা থাকা দরকার। খাওয়া, উনি যে খাচ্ছেন, খাওয়ার ডায়েটটাও তাকে ঠিকঠাক ফলো করতে হবে এবং তার সাথে দরকার হচ্ছে এক্সারসাইজ। এই সবের সাথে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তার মন এবং মাইন্ডটাকে তৈরি করা। কারণ নর্মাল ডেলিভারি করতে গেলে তার যা ফোকাস লাগবে এবং তার যা মাইন্ডফুলনেস লাগবে, সেটাকে তাকে তৈরি করতে হবে প্রেগনেন্সির আগে থেকে। তাই জন্য যোগা, মেডিটেশন, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে কোনো মহিলা যে ভাবছে যে তার নর্মাল ডেলিভারির জন্য সে সেই পথেই সে এগোবে, নর্মাল ডেলিভারির পথে এগোবে। আচ্ছা, অনেকের এই প্রশ্নটা থাকে ম্যাডাম যে লিভার পেইন কমানোর কি কোনো উপায় রয়েছে? আবার লেবার পেইন কমাবার যে উপায়টা, সেটা কিন্তু প্রেগনেন্সির প্রথম থেকে, সে যখন যেমনি প্রেগনেন্ট হচ্ছে সেই তখন থেকে সে শুরু করবে তার তার এই লেবার পেইন কমাবার সেই টেকনিকগুলো। কি কি টেকনিক না, ফার্স্ট অফ অল হচ্ছে ফোকাস বাড়ানো, সেলফ হিপনোসিস, মেডিটেশন, যোগা অ্যান্ড এক্সারসাইজ। এই 5টা হচ্ছে ডিফারেন্ট টেকনিক্স, যেটা আগে থেকে সে শুরু করতে পারে। তারপর তো লেবারের সময় আমরা আছি তাকে হেল্প করার জন্য। তো এবার এইগুলোর মানে কি? মানে হচ্ছে যখন আমরা কোনো পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দেওয়ার আগে আমরা পরীক্ষার আগে একটা প্রিপারেশন করি, ঠিক আছে? ভাবি যে আমরা কিভাবে পরীক্ষা দেব, কিভাবে লিখবো, কিভাবে আনসার্সগুলো সাজাবো। সেরকম ভাবে যখন আমরা নর্মাল ডেলিভারির জন্য প্রিপেয়ার করছি, আমাদের কিছু দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ড নলেজ, যে কি মানে আমরা কি করতে যাচ্ছি। আমাদের নর্মাল ডেলিভারি সম্বন্ধে জানা দরকার, স্টেজেস অফ লেবারের সম্বন্ধে জানা দরকার, এবং প্রত্যেকটা স্টেজে আমাদের কি কি বডির মধ্যে কি কি চেঞ্জ হয়, কিভাবে আমরা তার জন্য প্রিপেয়ার করব, সেটা জানা দরকার। সাথে সাথে জানতে হবে হাউ টু রিল্যাক্স। যখন একটা নর্মাল ডেলিভারি হচ্ছে, দেখা যায় যে 10 মিনিটের মধ্যে 3টে কি 4টে কন্ট্রাকশন আসছে, একটি কন্ট্রাকশন আবার 45 সেকেন্ডস করে হচ্ছে, এবং মাঝখানে তাকে রিল্যাক্স করতে হবে। এই রিল্যাক্সেশন টেকনিক কিন্তু সে প্রথম মাস থেকে সে প্র্যাকটিস করবে, রিল্যাক্সেশন টেকনিক প্র্যাকটিস করবে। তার সাথে সাথে ফোকাসিং, মানে ফোকাস করবে কি, নট অন পেন, ফোকাস করবে অন রিল্যাক্সিং অ্যান্ড ফোকাস অন দ্য বেবি। মানে এই ডিস্ট্রাকশন টেকনিকটা যখন ইউজ করবে, তখন কি হবে, মাথায় তখন ওই পেন সেন্সেশনটা কিন্তু কমতে থাকে। যেমন আমরা যদি এখন সাউথ সিটি মলে গিয়ে আমি এখন সারাদিন ধরে আমি বাজার করি, তখনও কিন্তু আমার মনে হবে না যে আমি কোন খাচ্ছি, কারণ আমি কনসেন্ট্রেট করছি অন সামথিং দ্যাট আই অ্যাকচুয়ালি ওয়ান্ট। আমি তখন এনজয় করছি জিনিসটাকে। তাই আমার যে সারাদিন ধরে আমি হাঁটছি, আমার পায়ে ব্যথা করছে, তখন কিন্তু সেই মাথায় আসে না। তাই জন্য ডিস্ট্রাকশন টেকনিক ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, রিল্যাক্সেশন অ্যান্ড ডিস্ট্রাকশন। তার সাথে সাথে আছে ব্রিদিং টেকনিক্সগুলো। যখন আমরা দেখবেন যোগা যখন আমরা করি, দেখবেন ব্রিদিং এর উপর ডিপেন্ড করে কিন্তু যে আমরা কোন পশ্চারটা কতক্ষণ ধরে রাখতে পারবো।
যখন আমাদের সেকেন্ড স্টেজ অফ ফার্স্ট স্টেজে যখন হয়, যখন এই পেনটা আসছে, তখন আমরা ব্রিদিং টেকনিক্সের ওপরও কিন্তু কনসেন্ট্রেট করি। তাই ব্রিদিং টেকনিক মাস্টার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড স্টেজে যখন আমাদের পুশিং দরকার, যখন আমরা বলছি যে হ্যাঁ পুশ করে বাচ্চাটাকে বার করো, যে এই যে ব্যথাটা যে ধরে রাখার জন্য ব্রিদিং টেকনিক ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্য এই সব কটা টেকনিক যদি আমরা ঠিক মতো করে ফলো করি, তেমনি পেন সেন্সেশনটা কিন্তু অনেকটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। তখন এই তীব্র পেন সেন্সেশনটা কিন্তু আমরা অনেকটাই কিন্তু মডিফাই করে অনেকটা মাস্ক করে দিয়েছি। এটা হচ্ছে বডির প্রিপারেশন। সেকেন্ডলি হচ্ছে লেবারের সময় আমরা কি কি করতে পারি। লেবারের সময় আমাদের যেরকম পেশেন্টকে হেল্প করার জন্য তাকে গ্যাস অ্যান্ড এয়ার দেওয়া হয়, সেটা একটা মাস্কের থ্রু দিয়ে পেশেন্ট ইনহেল করতে পারে, তাতে এই পেন সেন্সেশনটা কিছুটা কমে। এছাড়া কিছু কিছু ওষুধ আছে যেটার দ্বারা পেনের সেন্সেশন কমে। আর এখন সবাই যেটা কথা বলছে, সবাই এপিডিউরালের কথা। এপিডিউরাল মানে হচ্ছে স্পাইনাল কর্ডের বাইরের যে 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 কাভারিংটা আছে তার মধ্যে যদি ওষুধ দিয়ে দেওয়া হয়, দেখা যায় যে নার্ভসগুলো একদম প্যারালাইজ হয়ে যাচ্ছে। তাতে কিন্তু পেশেন্ট কিন্তু চলে ফিরে বেড়াতে পারবে, কিন্তু পেন সেন্সেশনটা থাকবে না। সে এপিডিউরাল অ্যানালজেসিসটাও ব্যবহার করে দেখা যেতে পারে নর্মাল ভাবে বাচ্চা হয়ে যেতে পারে। আচ্ছা, এবার একটু জানবো যে ম্যাডাম, নির্ধারিত ডেলিভারির সময় পেরিয়ে যাওয়ার পর কতদিন পর্যন্ত অপেক্ষা করা উচিত? বিদেশে আমরা 2 সপ্তাহ অবধি অপেক্ষা করতাম, কিন্তু মানে ভারতবর্ষে আমরা কিন্তু ওই ডেটের পর খুব বেশি দিন আমরা অপেক্ষা করি না। করা যায় 2 সপ্তাহ অবধি, কিন্তু যেহেতু আমাদের দেশে এত বাচ্চাদের মনিটর করার ফ্যাসিলিটিস অতটা নেই এবং তার প্রত্যেকটাই খরচ সাপেক্ষ, তাই জন্য মনে করি যে যেই ডেট দেওয়া আছে তার মধ্যে ডেলিভার করে দিলেই মানে দুদিকেই ব্যালেন্সটা থাকছে, ফাইন্যান্সিয়াল কস্ট ভার্সেস দ্য হেলথ অফ দ্য বেবি। আচ্ছা, এবার একেবারে শেষ প্রান্তে জানবো যে নর্মাল ডেলিভারি না সি সেকশন, কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, নাকি মা এবং শিশুর স্বাস্থ্যকেই মূল অগ্রাধিকার বা গুরুত্ব দেওয়া উচিত? শুনুন, কোনোটাই কিন্তু নর্মাল ডেলিভারিও যে সব থেকে ভালো সেটাও যেমন কমপ্লিটলি ঠিক নয়, সিজারিয়ান সেকশন যে একেবারে খারাপ সেটাও একেবারে ঠিক নয়। আমাদের মেন প্রাইমারি ইম্পর্টেন্সটাই হচ্ছে ম্যাটার্নাল হেলথ অ্যান্ড বেবিজ হেলথ, মানে মার সুস্থতা এবং বাচ্চা যাতে সুস্থভাবে ভালোভাবে পরিপূর্ণভাবে হয়ে যায়। তাই জন্য যেমন সিচুয়েশন সেইভাবে আমাদের রিয়্যাক্ট করতে হবে, সেইভাবে আমাদের অ্যাডাপ্ট করতে হবে এবং পেশেন্টদের সেই সময় যতটা পারা ডাক্তারদের এবং বাড়ির লোককে সাপোর্ট দিতে হবে। তাতেই দেখা যাবে যে সেই প্রেগন্যান্সিটি এন্ডটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবং এই যে ডেলিভারিটা যেটা হলো, এই ডেলিভারিটা কিন্তু শেষ নয়, এটা কিন্তু একটা নতুন বিগিনিং। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ ম্যাডাম। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন যে নর্মাল ডেলিভারি বনাম সি সেকশন, এই যে একটা চিরকালীন দ্বন্দ্ব, সেটা সম্পর্কে অনেকটা ধারণা হয়তো আজকে এই আলোচনা থেকে আপনাদের স্পষ্ট হলো। মনে রাখবেন যে সি সেকশন না নর্মাল ডেলিভারি, সেটার সিদ্ধান্ত কিন্তু চিকিৎসক নেবেন। আপনারা গুরুত্ব দেবেন মা এবং শিশুর নবজাতকের স্বাস্থ্যের দিকে। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তী কোনো পর্বে ম্যাডামের সঙ্গে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।